আচ্ছা। আহ, আমি আইপ্যাড নতুন ইউজ করতেছি, সুতরাং তোমরা তো তোমাদের আইপ্যাড গুলো নষ্ট করে ফেলতে বলছো, তোমাদের গুলো থাকলে আরো ইজিলি করানো যেত। আচ্ছা, তো আমি দুইটাই ওপেন রাখছি, বই ওপেন রাখছি, তোমার নোট ওপেন রাখছি। এখন দেখো, তো আমরা গতিশক্তি নিয়ে কথা বলছি, রাইট? গতিশক্তি তো ফর্মুলা তো একদম সিম্পল, হাফ এমভি স্কোয়ার। গতিশক্তির পাশাপাশি এখানে আরেকটা শক্তির কথা বলা উচিত ছিল, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ বিভব শক্তি। এটা নিয়ে একই ইয়াতে কথা বলা উচিত ছিল আর কি, যেটা বলে নাই। এত সমস্যা নাই, আমরা দেখি কি রে, পিডিএফ কি উল্টা পাল্টা নাকি। এত সমস্যা নাই, আমরা অঙ্কগুলো দেখি। প্রথম অঙ্কটা, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। বস্তুর শক্তি কত? বলে রাখি, যে বল চ্যাপ্টারটা পারবে সে এইটাও পারবে, ঠিক আছে? এফ ইকুয়াল টু এম এ। তাহলে প্রথমে হচ্ছে বস্তুটির গতিশক্তি কত। বস্তুটির গতিশক্তি কতর জন্য তোমার কি লাগবে? গতিবেগটা লাগবে। তাহলে তুমি ত্বরণ বের করতে পারবা। এই ইকুয়াল টু কি, এফ বাই কি। এখন এখানে ঘর্ষণ নাই দেখে এরকম করতে পারতেছি, ঠিক আছে? ঘর্ষণ থাকলে কিন্তু এটা করতে পারতাম না। তাহলে এটা কথা হবে 10/10, মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভি ইকুয়াল টু কি হবে? 0 প্লাস ই, এটি 0 প্লাস 1 ইন্টু 10, তার মানে কত? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো বেগ যদি পেয়ে যাও, তাহলে ওখান থেকে তুমি গতিশক্তি বের করতে পারবা, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এখন বলছে 20 সেকেন্ড পর গতিশক্তি কত। খেয়াল করো, 10 সেকেন্ড ধরে বল, 10 সেকেন্ড হচ্ছে ডিউরেশন অফ ফোর্স, ডিউরেশন অফ ফোর্স। তার মানে 10 সেকেন্ডের পরে বাকি টাইমটা, ওইখানে কিন্তু কিছু বলা নাই, বাকি টাইমে যেহেতু কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিব নো ফোর্স ইজ অ্যাপ্লাইড, ঠিক আছে? যেহেতু ঘর্ষণ নাই, নো ফ্রিকশন, তাহলে কোনো মন্দরও থাকবে না, ঠিক আছে? কোনো মন্দরও থাকবে না। তাহলে 10 সেকেন্ডে যেটা স্পিড, ঠিক একই স্পিডটা সে কন্টিনিউ করবে 20 সেকেন্ড পরেও, একদম সেম স্পিড থাকবে। তাহলে 10 সেকেন্ডে যত গতিশক্তি, 20 সেকেন্ডে গতিশক্তি কি হবে? সেম হবে। যদি পুরো 20 সেকেন্ডে বল প্রয়োগ করা হয়, তাহলে গতিশক্তি কত? সিম্পল, তুমি এখানে কত ইউজ করছো? 10 ইউজ করছো, তখন এখানে কি ইউজ করবা? 20 ইউজ করবা। কারণ কি, তোমার ফোর্সটা পুরা 20 সেকেন্ড ধরে কি করতেছো? অ্যাপ্লাই করতেছো। বুঝতে পারছি? আচ্ছা, এখন তাই বলে, এখন বিয়োগ শক্তি। বিয়োগ শক্তি নিয়ে এখন ওই ব্যাপারটা এরকম সিম্পল। তুমি ধরো হচ্ছে এটাকে তুমি একটা হাইটে নিলা। বিয়োগ শক্তি হচ্ছে সোজা কথা, কোনো বস্তুর ন্যাচারাল কন্ডিশন যদি তুমি চেঞ্জ করো, ন্যাচারাল কন্ডিশন যদি তুমি চেঞ্জ করো, চেঞ্জ করলে সেটার মধ্যে একটা শক্তি জমা হয়, সেটার মধ্যে একটি শক্তি জমা হয়। এখন তুমি এই যে ন্যাচারাল কন্ডিশন চেঞ্জ করবা, এটার জন্য তো একটা কি লাগবে? ফোর্স লাগবে, ঠিক আছে? যেমন ধরো তুমি এই যে এটা এখানে উঠলা, এটা এখান থেকে এখানে উঠাইলা, ঠিক আছে? এটাকে আমি গ্রাউন্ড বলি, ওকে? তো তুমি যে এটা এখান থেকে এভাবে উঠাচ্ছ, তাহলে অবশ্যই একটা ঊর্ধ্বমুখী কি দিতে হবে? কি দিতে হবে বলো তো? কি দিতে হবে বলো? বল দিতে হবে, ঠিক আছে? ওকে, তুমি এটা এখান পর্যন্ত নিলা। এই যে ফোর্সটা দিচ্ছ, এটা কার অপোজিটে কাজ করতেছে? অবশ্যই ন্যাচারাল ফোর্সটা কি? ওয়েট। ন্যাচারাল ফোর্সটা কি? ওয়েট, ঠিক আছে? তো এটা এখানে নিলা, খুব ভালো কথা। এখানে নিয়ে তুমি ফোর্স রিলিজ করলা, ফোর্স কি করলা? রিলিজ করলা। ফোর্স রিলিজ করলে এটা আবার কি হবে? নিজের অবস্থায় কি যাবে? ফেরত যাবে না। তো কোন একটা বস্তু মুভ করতে তো অবশ্যই কি লাগবে? কোনো না কোনো ফোর্সের হেল্প লাগবে, রাইট? যেমন তুমি এটা যখন উঠাচ্ছ, তখন তুমি, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল। খুব ভালো কথা।
ওকে, ঠিক আছে। এখন তুমি ধরো এটা না হয় উঠাইলা, এটা উঠাই একটা পজিশনে নিলা, ঠিক আছে। তার মানে তোমার এখানে একটা, সরি, চেঞ্জ অফ স্টেট আছে। চেঞ্জ অফ স্টেট আছে, ঠিক আছে। তো স্টেট যদি চেঞ্জ হয়, স্টেট যদি তোমার কি হয়, চেঞ্জ হয়, তাহলে এটা যে আবার আগের অবস্থায় আগের অবস্থায় ব্যাক করতেছে, এখানেও একটা ফোর্স অ্যাক্টিভ আছে। ফোর্স অ্যাক্টিভ, ঠিক আছে। ওই ফোর্সটা কি, ওয়েট। সো ওয়েটের কারণে আবার আগের অবস্থায় কি যাচ্ছে, ফেরত যাচ্ছে, ঠিক আছে। তো বিয়োগ শক্তি হচ্ছে এই জিনিস, বিয়োগ শক্তি হচ্ছে সেই এনার্জি যেটার কারণে তুমি আবার, যখন তুমি ফোর্স কি করবা, যখন তুমি ফোর্স রিলিজ করবা, তখন আবার আগের অবস্থায় ফেরত যাবে, যে শক্তির কারণে। তো তুমি যে এটা যে কোনো মুভমেন্টে তোমার কি লাগবে, এনার্জি লাগবে, কেউ না কেউ এনার্জি সাপ্লাই দিতে হবে। ওই এনার্জিটা সাপ্লাই দেয় হচ্ছে বিভব শক্তি। বুঝতে পারছি, কোনো একটা বস্তুর ন্যাচারাল কন্ডিশন থেকে যে তুমি এটাকে চেঞ্জ করো, কোনো একটা বস্তু ন্যাচারাল ন্যাচারাল অবস্থান থেকে তুমি যদি এটাকে চেঞ্জ করো, তাহলে অবশ্যই তার মধ্যে কি হবে, অবশ্যই তার মধ্যে একটা শক্তি জমা হবে, যেটার কারণে তুমি যদি ফোর্স রিলিজ করো, এটা আবার ন্যাচারাল কন্ডিশনে ব্যাক করবে, ঠিক আছে। তুমি একটা বলকে উপরে ছুড়ে দিলা, এটা আবার আগের অবস্থায় আসতে দিলে। কেন? প্রত্যেকটা বস্তু তার অরিজিনাল স্টেটে ব্যাক করতে চায়, ঠিক আছে। এটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। যেমন পরমাণুতে সবচেয়ে নিচের স্তরের যে ইলেকট্রন থাকে, ওর এনার্জি সবচেয়ে কম। স্তর যদি বাড়তে থাকে, এটা এনার্জি কি হবে, বাড়তে থাকবে। আমরা তো অষ্টক থিওরির কথা জানি, ঠিক আছে। কি বলে, অষ্টক পূরণ করতে চায় সবসময় ইলেকট্রন গুলা বা পরমাণু গুলা। ওকে, তো তাহলে বিভব শক্তি হচ্ছে ওই কেস। এখন স্বাভাবিকভাবে বিভব শক্তি আমরা মাপি কেমনে? বিভব শক্তি হচ্ছে সেই শক্তি যেটা তোমার কোন একটা বলের বিরুদ্ধে কাজ করতে গেলে, যেমন ধরো এই যে এখানে, এখানে তো সরি, হাত দিয়ে দিতেছি। এখানে তো তুমি এই যে এটাকে উঠাইলা, এটা কার বিরুদ্ধে উঠাইছো, কোন একটা ওয়েটের বিরুদ্ধে উঠাইছো, ওয়েটের বিরুদ্ধে একটা সার্টেন পরিমাণ হাইট উঠাইলা, তাহলে এই যে বলের বিরুদ্ধে কাজ করলা, সেটা তার মধ্যে কি হিসেবে জমা হবে, সেটা তার মধ্যে তোমার কি হিসেবে জমা হবে, বিয়োগ শক্তি হিসেবে জমা হবে, ঠিক আছে। তাহলে যদি এটাই হয়, উম আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে, একটু ইয়ে করে নিবা। ওকে, তাহলে তোমার এই যেটা বলতেছি, তাহলে বিয়োগ শক্তি হচ্ছে ইপি, ইজি না, ইপি, বলের বিরুদ্ধে একটা নির্দিষ্ট পরিমাণ হাইটে যে উঠাইলা, সেটাই হচ্ছে তার কি শক্তি, বিয়োগ শক্তি। বিয়োগ শক্তি কেমনে ক্যালকুলেট করে, যে ফোর্সের এগেইনস্টে উঠাচ্ছ ইনটু কি, যতটুকু উঠাইছো, যতটুকু মাটি থেকে উঠাইছো, গ্রাউন্ড স্টেট থেকে তাকে উঠাইছো, এটা হচ্ছে কি শক্তি, বিয়োগ শক্তি। যখন তুমি কোন একটা বস্তুকে ধরলাম ইউ বেগে উপরের দিকে ছেড়ে দিলাম, তো এটা একটা সার্টেন হাইটে ওঠার পরে তার একটা স্পিড পাওয়া গেল, ধরলাম স্পিড হচ্ছে ভি, ঠিক আছে। এখানে তার টোটাল এনার্জিটা কি, তার টোটাল এনার্জিটা কি শক্তি, কি শক্তি, গতিশক্তি। এটাকে যে তুমি একটা হাইটে উঠাইলা, এখানে যাওয়ার পরে তার গতিশক্তিও আছে, বিয়োগ আছে। ইপি ইকুয়াল টু কে এম জি এইচ, ইকে ইকুয়াল টু কি, ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মনে রাখতে হবে, এখন এখানে তো কোনো এনার্জির লস আমরা ধরতেছি না, ঠিক আছে। তাহলে একদম মাটিতে যে শক্তি, এখানেও টোটাল শক্তি সেম, ই টোটাল হচ্ছে অলওয়েজ, মানে এটাকে আমরা মেকানিক্যাল এনার্জি বলি, যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যাপারটা দিয়ে অঙ্কগুলো মোটামুটি আসবে। ই টোটাল হচ্ছে সোজা কথা এম জি এইচ প্লাস হাফ এম কি স্কোয়ার পি স্কোয়ার। এটা অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ কি কনস্ট্যান্ট। তো আমাদের অনেক সময় এভাবে জিজ্ঞেস করে মাটি থেকে কত উচ্চতায় অভিকর্ষ শক্তি কত গুণ হবে, এত গুণ হবে, এগুলো অঙ্কগুলো অনেকে কনফিউজ করে ফেলে। কনফিউজ করার কিছু নাই, ওকে। তাহলে এখানে এখানে স্প্রিং সিস্টেমটা দেখো, এখানে আমি কি করতেছি,
স্প্রিং এর অরিজিনাল লেন্থ আছে এল, অরিজিনাল লেন্থ। তো স্প্রিং তো তুমি যদি বাইরে থেকে কোনো ফোর্স না দাও ওই অবস্থায় থাকবে। তুমি একে চাপ দিতে পারো অথবা দৈর্ঘ্য বৃদ্ধি করতে পারো, যে কোনো একটা করতে পারো। আমি এখানে ইয়ে করি, আমি একটা অঙ্কই দেখাই। ধরো এরকম করে চিন্তা করে দেখো, একটা বস্তু একটা স্প্রিং কে এসে হিট করলো, খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। একটা বস্তু একটা স্প্রিং কে এসে কি করলো, একটা বেগ নিয়ে হিট করলো, ঠিক আছে? এই অবস্থায় এটার গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। এই স্প্রিং এর কোনো চেঞ্জ আছে বা এর কোনো পরিবর্তন আছে? না, স্প্রিং এর কোনো ইয়া নাই, তাহলে এর মধ্যে নো, ধরো আমি এটা এইভাবে এখানে ইয়ে করি, ধরো এরকম, ধরো স্প্রিং এসে এটাকে হিট করলো, ঠিক আছে? তখন এটার কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। যে বস্তুটা হিট করছে সেটার ভর আর এটার বেগ, এটার ইয়া হচ্ছে এক্স, আর এটা হচ্ছে, সরি, এটা স্প্রিং ধ্রুবকটা হচ্ছে কে। স্প্রিং ধ্রুবক নিয়ে আমি অলরেডি কথা বলছিলাম, মনে আছে? এই ইয়াতে কি বলে, এই পর্যাবৃত্ত গতিতে বা ইয়াতে হচ্ছে পর্যাবৃত্ত গতি না কোন একটা ব্যাপারে স্প্রিং ধ্রুবকের কথা তো বলছিলাম, যদি মনে পড়ে, না বললে আমাকে বলবেন। এইটার কোনো এনার্জি নাই, নো এনার্জি, কারণ এটার কোনো চেঞ্জই হয় নাই। যখন হিট করছে যে মোমেন্টে, ওই মোমেন্টে তো ওর কোনো কি ছিল না, ওর কোনো ডিফরমেশন বা বিকৃতি ছিল না, তাহলে নো এনার্জি রিজার্ভ, ঠিক আছে? তো এটা একে ধাক্কা মারতে মারতে কিছু পরিমাণ সংকুচিত হয়েছে, সংকুচিত হইতে হইতে এটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। মনে করলাম এক্স পরিমাণ কি হয়েছে, সংকুচিত হয়েছে, ঠিক আছে? স্প্রিং এর ধ্রুবক যদি কে হয়, স্প্রিং এর ধ্রুবক যদি কি হয়, কে হয়, তাহলে এখানে যে ফর্মুলাটা দিছে এটা কেমনে আসছে এটা আসলে ওরা প্রপারলি বলে নাই। এখানে শক্তির কি হবে, এখানে অবশ্যই শক্তির রূপান্তর হবে, অর্থাৎ এটার গতিশক্তিটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। কারণ কি, এটার স্পিড একটা সার্টেন স্পিড থেকে হিট করতে করতে এটা তো বাধা দিবে না যে কোনো কিছু। যেমন ধরো হচ্ছে তুমি ইয়ে করতে চাচ্ছ, তবে তুমি এটা যখন আগাইতে চাইবে, স্প্রিং ওকে অবশ্যই এটা কি দিবে, বাধা দিবে। এই বাধার কারণে ওর গতিবেগ কি হবে, অবশ্যই কি হবে, কমতে থাকবে। তার মানে কি, স্প্রিং এর এই বলের গতিশক্তি স্প্রিং এর বিয়োগ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, স্প্রিং এর কিসে, বিয়োগ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে তুমি যত বেশি পরিমাণ কি হবে, সংকোচন হবে, বিয়োগ শক্তিও তত কি হবে, সংকোচন যত বেশি বিয়োগ শক্তিও তত কি হবে, বেশি, এতে রূপান্তরিত হচ্ছে। বুঝতে পারছি। তো তাহলে এখন এখানে আমি না হয় বুঝলাম ই কে অবজেক্ট ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক একইভাবে ইপি স্প্রিং, স্প্রিং এর বিয়োগ শক্তি, এইটা একইভাবে এক্স স্কোয়ার বাই টু, এটা সমানুপাতিক হবে। কথা হচ্ছে ভাইয়া এটা এক্স স্কোয়ার বাই টু কোত্থেকে আসলো, এগুলো তো বুঝতেছি না ভাই, ফর্মুলাটা কোত্থেকে আসলো। যেটা সত্যি কথা হচ্ছে, এখন তুমি তো, আমি ইয়া শিখাইছিলাম, আমি এফ ইকুয়াল টু কে এক্স এই জিনিসগুলাকে শিখাইছিলাম কিনা আমাকে একটু শিওর করিও তো। স্প্রিং এর বেলায় প্রত্যয়নী বলের মানটা হচ্ছে, অর্থাৎ আমি যে এই স্প্রিংটাকে হচ্ছে তোমার ইয়ে করতেছি, কথা হচ্ছে ভাইয়া এটা কেমনে আসলো, এটা আসছে কেমনে, ধরো একটা স্প্রিং কে তুমি টানতেছো অথবা সংকোচন করতেছো, যে কোনো একটা করতেছো, যেটাই করো না কেন অবস্থার কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হবে। তাহলে তুমি এটাকে যদি এদিকে টানো, ফোর্স অ্যাপ্লাইড,
মানে এটার বিপরীতে একটা কি থাকবে, বাধাদানকারী বল থাকবে, এটাকে প্রত্যয়নী বল। প্রত্যয়ন মানে হচ্ছে পূর্ব অবস্থায় ফেরত আনা। প্রত্যয়ন মানে হচ্ছে পূর্ব অবস্থায় ফেরত আনা। এটাতে বলা হয় রিস্টোরিং ফোর্স। রিস্টোর মানে কি, আগের অবস্থায় ফেরত আনা, রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্সটা তুমি যত বেশি পরিবর্তন করবা, বাধাদানকারী বলটাও তত বেশি হবে। অর্থাৎ যত বেশি টানতে চাইবা, যত বেশি এটাকে পুল করতে চাইবা, তত বেশি পরিমাণ বাধা তুমি ফেস করবা। তাহলে এইটা সমানুপাতিক কি, এক্স। সমানুপাতিক এক্স হলে মাঝখানে একটা কি আসে, সমানুপাতিক কি আসে, ধ্রুবক আসে। এফ আর কেন, ওই যে রিস্টোরিং এর আর, এই জন্য প্রত্যয় বলা হচ্ছে কি এফ আর। এই যে তুমি স্প্রিংটা এরকম করতেছো, স্প্রিংটা এরকম তোমার স্বাভাবিক অবস্থা থেকে এটার দৈর্ঘ্য পরিবর্তন হচ্ছে। এই যে ছিল দৈর্ঘ্য একটা, এখান থেকে দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে তুমি কোন বলের বিরুদ্ধে কাজ করতেছো, কোন বল, প্রত্যয়নী বলের বিরুদ্ধে কি করতেছো, কাজ করতেছো। ঠিক আছে, এটার বিরুদ্ধে কাজ করতে গেলে তোমার হচ্ছে ইয়া হবে, মানে অবশ্যই শক্তি হিসেবে জমা হবে। কারণ কি, ওই যে আমরা কিছুক্ষণ আগে যেরকম বলতেছিলাম, এই যে এখানে দেখো, আমরা এখানে ওয়েটের এগেনস্টে উঠাইতে গেলে যে কাজটা হচ্ছে, কোন একটা বস্তুকে আমি ওয়েটের এগেনস্টে উঠাইতে চাচ্ছি, তাতে একটা শক্তি জমা হচ্ছে। এই শক্তির কারণেই এটাকে যদি ছেড়ে দেই, আবার কি হচ্ছে, আগের অবস্থায় ফেরত যাচ্ছে। ঠিক একইভাবে স্প্রিং এও ঘটনা সেম। তুমি যদি স্প্রিং এ টানছো, আঙ্গুলটা রিলিজ করে দিছো, এটা আবার আগের অবস্থায় ফেরত যাবে। ঠিক আছে, কেন, কারণ এটার মধ্যে একটা বিয়োগ শক্তি জমা হবে, একদম সেম এটার মতো, একদম সেম এই অবজেক্টের মতো। ঠিক আছে, আমরা এই যে প্রত্যেকটা অবজেক্টই একটা আলটিমেট স্প্রিং এর মতো কাজ করে। ঠিক আছে, এটা এরকম, এটা এখান থেকে আবার এরকম, এখানে স্প্রিংটা সেম, দৈর্ঘ্য পরিবর্তন হবে, আবার রিলিজ হয়ে যাবে। ওকে, এখন আমি কথা হচ্ছে, এটা ফর্মুলাটা এরকম কেন, কারণ আমরা এতক্ষণ পর্যন্ত যে বলটা প্রয়োগ করতেছিলাম, কৃত কাজকে আমরা বের করতাম ডাব্লিউ ইকুয়াল কি করে, এফ ডট কি করে, এক্স করে। ঠিক আছে, এভাবেই তো আমরা কাজটা বের করে আসতেছি। কিন্তু এইখানে, কিন্তু এখানে জিনিসটা একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেন, কারণ এখানে ফোর্সটা এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট বলতে কি, ইন্ডিপেন্ডেন্ট বলি, এটা কিন্তু স্মরণের কোনো কি না, ফাংশন ছিল না। তাই না, এই যে স্মরণ হইতো আর ফোর্স, এটা আমি এক্সটার্নালি অ্যাপ্লাই করতাম, এক্সটার্নালি অ্যাপ্লাই। ঠিক আছে, কিন্তু এখানে যে এটা, এটা তো ইন্টারনাল একটা ফোর্স, ইন্টারনাল ফোর্স। এবং এইটা কিন্তু কার ফাংশন, স্মরণের কি ফাংশন। ঠিক আছে, এটার বেলায় কাজটা অত সিম্পলি বের করা যাবে না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল। এখানে হচ্ছে আমরা গড় স্মরণ নিব। কারণটা আমি তোমারে বুঝাই। ধরো, ধরো তুমি, কথা হচ্ছে ভাইয়া আমরা কেন এটা করতে পারতেছি না, তো তখন ডাব্লিউ কোনটা কি হবে, এফ মানে কি, কে এক্স, স্মরণ কি, এক্স। তাহলে বিয়োগ শক্তি কি আসার কথা, কে এক্স স্কোয়ার। বিয়োগ শক্তি কি, এই যে কৃত কাজ, কৃত কাজটা কি শক্তি হিসেবে জমা হবে, আমি যে স্প্রিং এ একটা বলের বিরুদ্ধে কাজ করতেছি, এটাই তো কি হিসেবে জমা হবে, বিয়োগ শক্তি হিসেবে জমা হবে। তো বিয়োগ শক্তির ফর্মুলা কি চলে আসতেছে, কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা কে এক্স স্কোয়ার হবে না আর কি। ঠিক আছে, কেন, কারণ, কারণটা তুমি এভাবে চিন্তা করে দেখো। কারণ, সরি, ধরো স্প্রিংটা শুরুতে এরকম ছিল, এরকম ছিল। এই অবস্থায় যখন হিট করছে, তখন কিন্তু তার উপর কোনো ফোর্স নাই, এফ ইকুয়াল টু কি, জিরো। এবার সংকোচন করে 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 যখন সর্বোচ্চ এক্স পরিমাণ সংকোচন করছে, তখন কিন্তু তার উপর বাধাদানকারী বলের মানটা কি, সংকোচন যদি জানি এক্স, তখন তার বলের মানটা কি হবে, কে এক্স। তাহলে এই বলটা কিন্তু কি না, এটা কিন্তু কি না, কনস্ট্যান্ট না, এটা কি না, কনস্ট্যান্ট না। কিন্তু আমরা এখানে যে এফ ডট এক্স করতাম, এখানে এফটা ইন্ডিপেন্ডেন্ট প্লাস কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, যেটা এখানে নাই। এই কারণেই তোমার এটা, এখানে আমি একটা অ্যাভারেজ ফোর্স নিব। অ্যাভারেজ ফোর্সটা হচ্ছে কে এক্স প্লাস জিরো বাই
টু। বুঝতে পারছি? তাহলে এখানে এভারেজ ফোর্সটা কি? এক্স বাই টু কথা হচ্ছে অঙ্ক করতে আলটিমেট সেটা লাগবে না। হ্যাঁ, তো ব্যাখ্যা লাগে না, বাট আমি তাও বলতেছি। সুতরাং কৃত কাজ হবে এফ এভারেজের সাথে সরণটা গুণ। এখন আমরা কে এক্স বাই টু ইন্টু কি, তাহলে কি হাফ কে এক্স স্কোয়ার। এই ফর্মুলাটাই তোমার এখানে দিছে, এই যে এখানে দিছে। তাহলে এখন আমি তোমাকে এখানে অঙ্ক যদি এরকম আসে, অঙ্ক যদি এরকম আসে, ধরলাম ভি বেগে আঘাত করছে কে স্প্রিং আর এম্বারের বস্তু, তাহলে এটা কি পরিমাণ সংকুচিত হবে? সিম্পল, বস্তুর গতিশক্তি। এখানে যেটা হবে, বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এইটা কিসে কনভার্ট হবে? স্প্রিং এর কিসে? বিয়োগ শক্তিতে, হাফ এক্স স্কোয়ার। এখান থেকে তুমি এক্সট্রা বের করতে পারবা, ইন্টু ওভার কে বাই এম। আমি আশা করি বুঝতে পারছি। এই যে এখানে অঙ্কটা দেওয়া আছে, তুমি একটু করে দেখতে পারো। ঠিক আছে, ওকে। এখন এটা হচ্ছে তোমার কি, এটা কত উপরে উঠবে? এত বেগে দিলে কত? খুব কমন অঙ্ক, মনে রাখবা। এইচ ইকুয়াল টু কি, ইউ স্কোয়ার বাই টু জি, সর্বোচ্চ উচ্চতা। স্পিড দিয়ে দিলে, স্পিড দিয়ে দিলে তুমি ওখান থেকে এভাবে ইয়াটা বের করতে পারবা। ঠিক আছে, শক্তির বিভিন্ন উৎস একটু আগে পরে হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই। এই যে কোন উচ্চতায় গিয়ে, এগুলা খুবই ইম্পর্টেন্ট। কোন উচ্চতায় গিয়ে বিয়োগ শক্তি ও গতিশক্তি সমান হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই অঙ্কটা, এগুলো এগুলো করা একদম ইজি। দেখো, এখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইচ উচ্চতার মধ্যে দুইটা পয়েন্টে, আমি ইউ বেগে ছুটছি, এইচ উচ্চতায় গেলাম, এইচ ওদিকে স্পিড হচ্ছে ভি। একটা জিনিস মনে রাখতে হবে, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ইন্টু ভি স্কোয়ার। আস্তে আস্তে কিন্তু কি স্পিড কি কমবে, এটা মাথায় রাখলা। ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার। এবার আসো অঙ্ক করে। বললাম 5 কেজি ভরের বস্তুকে এত বেগে, এটা হচ্ছে ইউ, হচ্ছে এম, কত উচ্চতায় গিয়ে বিয়োগ শক্তি গতিশক্তির সমান হবে। ওকে, তাহলে ধরলাম এইচ উচ্চতায় গিয়ে, এই অবস্থায় মাটি থেকে এইচ উচ্চতায় তার পটেনশিয়াল এনার্জি যা, গতিশক্তিও তা। ওকে, এখন তোমার পটেনশিয়াল এনার্জি কি, এমজিএইচ, আর বিয়োগ শক্তি কি, সরি গতিশক্তি, এটা কি বিয়োগ শক্তি, এমজিএইচ। তুমি এখান থেকে শুরুতে আদি বেগ হচ্ছে ইউ, আর এইচ উচ্চতা যাওয়ার পর বেগ কি, বি। এখন তোমার কথা অনুসারে, কোশ্চেনের কথা অনুসারে, এম জি এইচ ইকুয়াল কি, হাফ এম ডি স্কোয়ার। তার মানে এইচ উচ্চতায় যাওয়ার পরে গতিশক্তি এবং বিয়োগ শক্তি দুইটা কি সমান। ঠিক আছে, তোমাকে বলছে কি কত উচ্চতা এটা হবে, তাইলে তুমি কাকে রিপ্লেস করবা? বি স্কোয়ার কে রিপ্লেস করবা। কারণ কি, তোমার ইউ, ভি, এইচ এর মধ্যে একটা অলরেডি রিলেশন আছে, গ্যালিলিও সূত্র। এবার তুমি এটা ইউজ করো, এম জি এইচ কিন্তু হাফ এম, ফর্মুলা কি, ইউ স্কোয়ার মাইনাস কি, টু জি এইচ। এবার এম এম কেটে দাও, এখান থেকে তুমি এইচ বের করবা। বুঝতে পারছো? তোমাকে তো কি দেওয়া আছে, আদিবেগ দেওয়াই আছে। অঙ্কগুলা করবা কেমনে, এগুলো অঙ্ক সবগুলাই একই সিস্টেম, এভাবে করবা, প্রত্যেকটা অঙ্ক ইজিলি মিলবে। প্রথমে সূত্র হবে, ইউ স্কোয়ার, উপরের দিকে ছুড়ে দিলে আর কি, ইকুয়ালটা কি, বি স্কোয়ার। প্রথম সূত্র হচ্ছে এইটা, প্রথম সূত্র হচ্ছে কোনটা, এটা। ঠিক আছে, এরপর হচ্ছে বাকি, এরপর হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ভি, ইউ আর এইচ, হাইটের মধ্যে শেষ বেগ, আদি বেগ এবং উচ্চতার মধ্যে রিলেশন। এরপর বিয়োগ শক্তি আর গতি শক্তির মধ্যে একটা রিলেশন থাকবে। ওইখান থেকে তুমি এইচ আর বি এর রিলেশন বের করে যে কোনো একটা বসাই দিবা। ঠিক আছে, কটা আছে এটা। ওকে, এখানে সবগুলো দেখতেছি বেসিক থিওরি। এখানে ম্যাথ ও কর্মদক্ষতার অঙ্ক আছে, শক্তির রূপান্তর টুপান্তর, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা আর কি। শক্তি নিত্যতা বক্তৃতার একদম ইজি এক্সাম্পল হচ্ছে এটা, এটা একটা এক্সাম্পল। আবার স্প্রিং, এভাবে তুমি কন্ট্রাক্ট করতেছো, সেটা আবার আগের অবস্থায় ফেরত যাচ্ছে, এটাও একটা এক্সাম্পল। প্রতিনিয়ত তো অনেকগুলো এক্সাম্পল, যেমন ধরো দোলক, এভাবে চিন্তা করে দেখো,
একদম হাইয়েস্ট পজিশনে, এখানে কি ভি ইকুয়াল টু 0, আর সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এরকম করতেছে। এই পজিশনে বিয়োগ শক্তি কি, সরি, বিয়োগ শক্তি কি ম্যাক্সিমাম, এখানে ইপি ম্যাক্সিমাম, আর গতিশক্তি মিনিমাম। ঠিক আছে, ঠিক আবার একদম একই এখানে সবচেয়ে নিচে চলে আসছে, তাহলে বিয়োগ শক্তি মিনিমাম, গতিশক্তি ম্যাক্সিমাম, ইন্টারচেঞ্জ হতে থাকবে আর কি। যদি গতিশক্তি বাড়ে বিয়োগ শক্তি কমবে, আর গতিশক্তি কমে কমে বিয়োগ শক্তি বাড়বে, কারণ কি মোট এনার্জি ফিক্সড, তাহলে দুইটা একসাথে বাড়া পসিবল না। হ্যাঁ, দুইটা একসাথে বাড়া পসিবল যদি, যদি তুমি হচ্ছে তোমার কোন একটা বস্তুকে এরকম করো, কথা স্যার দুইটা কি একসাথে বাড়া পসিবল? হ্যাঁ পসিবল। তুমি একটা অবজেক্টকে তুমি যদি ওর ওয়েট থেকে বেশি ফোর্স, ধরো এটার ওয়েট আছে mg, তুমি এমন একটা ফোর্স দিচ্ছ যেটা এমজি থেকে বেশি, ঠিক আছে, তাহলে তার একটা ঊর্ধ্বমুখী ত্বরণ থাকবে, কারণ কি তার উপরের দিকের বলটা বেশি। ঊর্ধ্বমুখী ত্বরণ থাকলে তার ঊর্ধ্বমুখী কি থাকবে, কি থাকবে বলো? ঊর্ধ্বমুখী একটা কি থাকবে, বেগটাও গ্রাজুয়ালি বাড়তে থাকবে, তাহলে যত উপরে যাবে, যত উপরে যাবে তত তোমার স্পিডও বাড়বে, আবার হাইট যেহেতু বাড়তেছে পটেনশিয়াল এনার্জিও বাড়বে। ঠিক আছে, ওইটা অন্য কেস, কিন্তু তুমি যদি জাস্ট ছুড়ে দাও, ছুড়ে দাও, তো তুমি যখন ছুড়ে দিছ, ওই ছুড়ে দেওয়ার পয়েন্ট থেকে তো তার তার উপর নতুন কোনো কি নাই, ফোর্স কাজ করতেছে না। ঠিক আছে, তো সেই কারণে যান্ত্রিক শক্তি নিত্যতা খাটবে, এখানে যান্ত্রিক শক্তি নিত্যতা খাটবে না, কারণ এখানে আমি বাইরে থেকে একটা কি দিচ্ছি, ফোর্স দিচ্ছি। কিন্তু যখন তুমি উপরের দিকে ছুড়ে দিবা, সেখানে তুমি উপরের দিকে ছুড়ে দেওয়া অবস্থায় তার উপর নতুন কোনো ফোর্স নাই, ফোর্স ওই শুরুতে যে এনার্জিটা দিয়েছো সেটা, সেইখানে তোমার এই গতিশক্তি যোগ বিয়োগ শক্তি এটা খাটবে। তো এইখানে ধরো, এখানে স্যার, এখানে ভাইয়া এখানে কি কখনো খাটবে না? হ্যাঁ খাটবে। এমন যদি হয় তুমি একটা ফোর্স দিয়ে কতদূর নিলা, এরপর ফোর্স রিলিজ করে দিলা, সেখানে খাটবে, সেখানে কারণ কি সেই মুহূর্ত থেকে, যে মুহূর্ত থেকে তুমি ফোর্স রিলিজ করবা, সেই মুহূর্ত থেকে তোমার এই গ্যালিলিও ট্যালিলিও এগুলো সবগুলা অ্যাপ্লাই হওয়া শুরু করবে। তখন ধরো একটা ফোর্স নিয়ে উঠাইলা, কদ্দুর উঠানোর পর তুমি ছেড়ে দিলা, তাহলে ওর একটা অলরেডি একটা কি আছে, স্পিড আছে, স্পিড আছে, তাহলে সে ওই স্পিড নিয়ে আরো কদ্দুর উঠে এরপর আবার কি নামা শুরু করবে। তাহলে এইখান থেকে সে ওই উপরের দিকে ছুড়ে দেওয়া বস্তু প্রত্যেকে, যে পয়েন্ট থেকে ফোর্স রিলিজ করতেছে সেই পয়েন্ট থেকে সে উপরের দিকে ছুড়ে দেওয়া অবস্থা। কিন্তু এর আগ পর্যন্ত তার জন্য ওই শুরুতে আমরা কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন অভাবে দিয়ে ওই পয়েন্টের বেগটা তুমি বের করবা। ঠিক আছে, কেউ যদি কমপ্লেক্স করতে চায় আর কি। এখানে তো শক্তির রূপান্তর নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। শক্তির রূপান্তর একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে বিদ্যুৎ শক্তি। যেমন ধরো হচ্ছে তুমি লাইটে দিচ্ছ, ইলেকট্রিক এনার্জি দিচ্ছ, এটা হচ্ছে লাইট এনার্জি পাচ্ছে, লাইট এনার্জি তোমার লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে আলোক শক্তিতে। ফ্যানে তুমি হচ্ছে তুমি কি দিচ্ছ, ফ্যানে হচ্ছে তুমি ইলেকট্রিসিটি দিচ্ছ, এটা তোমার ঘুরতেছে, ঘোরা মানে কি মুভমেন্ট, মুভমেন্ট মানে কি শক্তি, মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, বৈদ্যুতিক, এই যে এখানে তোমার পড়ার বিষয় হচ্ছে কোন কোন ইকুইপমেন্টের শক্তি কোন রূপ থেকে কোন রূপে যাচ্ছে, এটা একটু তোমার হচ্ছে মাথায় রাখতে হবে। ঠিক আছে, রাসায়নিক শক্তি যেমন তোমার ব্যাটারিতে, ব্যাটারিতে হচ্ছে তোমার ব্যাটারি কি থাকে, ব্যাটারি কি থাকে, প্লাস মাইনাস থাকে। ঠিক আছে, তো ব্যাটারিতে পজিটিভ টার্মিনাল থাকে, নেগেটিভ টার্মিনাল থাকে, এখানে কেমিক্যাল রিয়েকশন হয়, ওই কেমিক্যাল রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশনটা, কেমিক্যাল এনার্জিটা তুমি কি করতেছো, ইলেকট্রিক এনার্জিতে কি করতেছো, কনভার্ট করতেছো। ঠিক আছে, ওকে। যেমন ধর হচ্ছে জ্বালানি, মানে এই যে জ্বালানিতে আমরা যে জ্বালাচ্ছি, এখানে কি হচ্ছে, তুমি অকটেন, অকটেন, পেট্রোল, ডিজেল, এগুলা এগুলো তুমি বার্ন করতেছো, বার্ন করলে তুমি নতুন এনার্জি, এই বার্ন করলে তুমি কি হিট এনার্জি পাচ্ছ, এই হিট এনার্জি কোথায় আসছে, কেমিক্যাল এনার্জি থেকে আসতেছে। এগুলা তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। যেমন তাপ শক্তি, যেমন তাপ শক্তি একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছে তোমার কি, এই যে তোমার হচ্ছে যেমন ধরো এইখানে, এইখানে এই আমরা, এটা কি এটাই নিউক্লিয়ার শক্তির এটা না নাকি, তাপ শক্তির হচ্ছে যেমন এই যে থার্মোকাপল জিনিসটা হচ্ছে এখানে অবশ্য ক্লিয়ার না, এখানে ইয়াটা কি দিচ্ছে, থার্মোকাপলটা হচ্ছে ধরো তোমার কাছে ইয়া আছে, থার্মোকাপলের এক্সাম্পলটা দিই। ঠিক আছে, আমার একটা হিট সোর্স আছে,
ইটস ইটস ঠিক আছে। এটা হচ্ছে একটা মেটাল 1, এটা মেটাল 2। খুব ভালো কথা বুঝলাম। তো এটা যদি ডিফারেন্ট মেটাল হয়, তাহলে সেম হিট থেকে, মানে সেম হিট সোর্স থেকে এনার্জি নিয়ে এই দুইটার টেম্পারেচার T1 T2 এটা ডিফারেন্ট হবে। T1 আর T2 কখনো সমান হবে না, কারণ তারা কি ডিফারেন্ট মেটাল। ঠিক আছে, তার ধারণ ক্ষমতা ডিফারেন্ট। তুমি যদি এখানে একটা রেজিস্ট্যান্স দাও, যেহেতু এখানে একটা কি আছে, হিট ডিফারেন্স আছে, তাহলে কি হবে, কি ফ্লো হবে, তাপমাত্রা পার্থক্য থাকলে কি প্রবাহিত হয়, তাপ প্রবাহিত হয়। তো এটা যদি মাঝখানে একটা রেজিস্ট্যান্স রাখো, তাহলে এখানে একটা তাপ শক্তিটা কিসে পরিণত হবে, বিদ্যুৎ শক্তিতে পরিণত হবে। এটা সিম্পল এক্সাম্পল। ঠিক আছে। ওকে, যেমন ধরো হচ্ছে নিউক্লিয়ার শক্তির এই যে ভর, এটা এই জিনিসটা তোমার জন্য বোঝা কঠিন। তুমি পর্যন্ত মোটামুটি সবগুলার কনভার্সন তুমি ইজিলি বুঝবা। ঠিক আছে, এগুলো এক একটার এক্সাম্পল এক এক রকম। এগুলো এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সিকিউর জন্য তেমন কিছু না, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ভর শক্তির সম্পর্ক হচ্ছে তো সোজা কথা, তুমি হচ্ছে কোন একটা অবজেক্টকে যদি ছোট ছোট ভরে বিভক্ত করতে পারো, ছোট ছোট ভরে যদি কি করতে পারো, বিভক্ত করতে, যেমন ধরো এই যে এই এক্সাম্পলটা খেয়াল করে দেখো, ইউরেনিয়াম 235, এটা হচ্ছে পারমাণবিক বোমার রিয়েকশন। সোজা কথা, এটা হচ্ছে পারমাণবিক বোমার রিয়েকশন। পারমাণবিক বোমা বা বিদ্যুৎ দুইটাতে রিয়েকশন এটাই হয়। পারমাণবিক বোমাতে কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু পারমাণবিক বিদ্যুতে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, মানে এই ইউরেনিয়ামটাকে এটার কনসেন্ট্রেশন আছে 90%। যদি পিওর ইউরেনিয়াম হয়, তখন এটা WGU, উইপন্স গ্রেডেড ইউরেনিয়াম হয়। যদি 90%-এর মতো এনরিচড ইউরেনিয়াম থাকে। আর নাইলে এটা তখন এটা দুই কাজে ইউজ হয়। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, একটা হচ্ছে বোম, পারমাণবিক বোমা অথবা পারমাণবিক বিদ্যুৎ। দুই কেসে ইউজ হয়, সেম রিয়েকশন, বাট এটাকে কন্ট্রোল করা যায় আর কি। ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে তোমার থাকে, কন্ট্রোলার থাকে, কিন্তু হচ্ছে তোমার পারমাণবিক বোমাতে কন্ট্রোলারটা ইউজ করা হয় না। ওখানে রিয়েকশনটা ওপেনলি হইতে দাও, ওপেনলি হয় আর কি। আর সেখানে কোনো কন্ট্রোল থাকে না, যত কি বলে যে স্পন্টেনিয়াসলি রিয়েকশনটা হয়। ঠিক আছে। আর ভর শক্তি সম্পর্কটা কি এখানে করতে আসলো, আচ্ছা। তো এখানে দেখো, একটা নিউট্রনকে হিট করছো, এখানের সাথে কি আছে, 3টা নিউট্রন পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে ওই 3টা নিউট্রন নতুন আরেকটা ইউরেনিয়াম 235 কে কি করবে, হিট করবে, আরো নিউট্রন। তো এইভাবে যত বেশি নতুন নতুন নিউট্রন পাবা, এটার সাথে কি রিলিজ হবে, এনার্জি রিলিজ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভর শক্তি সম্পর্কের একটা রিলেশনশিপ। ওকে, এটাকে চেইন রিয়েকশন বলে। এটাকে তুমি কন্ট্রোল করতে পারবা যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা হয় তোমার হচ্ছে, এখানে ফার্স্টে হচ্ছে তোমার, এখানে যে হিট এনার্জিটা প্রডিউস হয়, হিট এনার্জিটা যেটা কি হয়, প্রডিউস হয়। ঠিক আছে, স্টিম মানে কি, বাষ্প। তো বাষ্প, তো এখানে যে হিট এনার্জি প্রডিউস হয়, সেটা দিয়ে আমি স্টিম জেনারেট করি। এখানে পানি থাকে, তো এখানে ভারী পানি ইউজ করা হয়, ভারী পানি। তো এখানে যে এনার্জিটা আছে, ওইটা দিয়ে এখানে পানিটাকে হিট করে স্টিম জেনারেট করা হয়। স্টিমটা গিয়ে টারবাইনটাকে ঘোরায়। টারবাইন মানে জেনারেটরের টারবাইন আর কি। তো জেনারেটর টারবাইন যদি ঘুরে, জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হয়। সেটা। আর কুলিং টাওয়ারের কাজ হচ্ছে টেম্পারেচারটাকে কমানো। এখানে যদি অনেক বেশি পরিমাণ হিট উৎপন্ন হয় গ্যাসের কারণে, ওইটাকে কমানোর কাজ হচ্ছে কুলিং টাওয়ার। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রের গঠনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কি হয়, নিউক্লিয়ার রিয়েক্টরে কোন রিয়েকশনটা হয়, ওই যে কিছুক্ষণ এই নিচে যে এই রিয়েকশনটা লেখার প্র্যাকটিস করতে হবে। এই যে এই রিয়েকশনটা হয়, তো এই রিয়েকশন হওয়ার কারণে শক্তি উৎপন্ন হয়। কোন শক্তি, হিট। ঠিক আছে, ওই হিটের মাধ্যমে তুমি এখানে যে পানিটা থাকে, রিজার্ভয়ারে যে পানিটা থাকে, ওইখানে স্টিম উৎপন্ন হয়, মানে তাপ উৎপন্ন হয় আর কি, সোজা কথা। ওই তাপ দিয়ে তুমি কাকে ঘুরাও, জেনারেটরের টারবাইনটাকে ঘুরাও। তো টারবাইন ঘুরালে কি হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এবং কুলিং টাওয়ারের কাজটা অনেক সময় অনেকে কুলিং টাওয়ারটা লিখে দেয়, কারণ কি এখানে অনেক বেশি পরিমাণ হিট হয়। তো তুমি যদি এখানে ঠান্ডা পানি ফ্লো করাও, মানে এখানে ঘটনাটা এরকম, ধরো টারবাইন যেখানে আছে, কুলিং টাওয়ার থেকে ঠান্ডা পানি পাঠানো হয়। তো ওই ঠান্ডা পানিটা বের হওয়ার সময় গরম হয়ে যায়। কেন? কারণ এখানে যে হিটটা উৎপন্ন হয়, ওই হিটটা ঠান্ডা পানি শুষে নেয়। তো ওই হিট শুষে নিলে ভিতরেরটা ঠান্ডা হয়, আর পানিটা গরম হয়ে যায়। পানি গরম হয়ে আবার কুলিং টাওয়ারে সার্কুলেট করতে থাকে।
কুলিং টাওয়ারের কাজ হচ্ছে এটা, ভিতরে গরম হিটটাকে শুষে নেওয়া। বুঝতে পারছি? এই হচ্ছে ইস্যু। আর ক্ষমতা হচ্ছে কি, তুমি আমি তোমারে বলি যে হচ্ছে, আমরা বলি যে হচ্ছে তোমার, যেমন ধরো তুমি কেউ সিঁড়ি বেয়ে উঠলো, সিঁড়ি বেয়ে কোন একটা কর্মচারী, কোন একটা হচ্ছে তোমার, ধরো কাউকে তুমি ইট মাথায় নিয়ে সে একটা হাইটে উঠলো, ইট মাথায় নিয়ে সে একটা হাইটে উঠলো। ওকে, খুব ভালো কথা। তাহলে এখন সে, তুমি কি চাইবা সে যত তাড়াতাড়ি উঠতে পারে, সে যত তাড়াতাড়ি উঠতে পারে, তার মানে কাজ করতেছে এটা ম্যাটার না। ধরো লোক এক দুই, দুইটা লোক কাজ করতেছে, ঠিক আছে? তো কোন একটা লোক উঠলো 10 সেকেন্ডে, কোন একটা লোক উঠলো 12 সেকেন্ডে, তাহলে কে তাড়াতাড়ি উঠছে? 10 সেকেন্ডে যে উঠছে সে। তাহলে কাজ করাটা ম্যাটার না, তুমি কাজটা কতক্ষণের মধ্যে করতে পারতেছ, এটাও কিন্তু তোমার কাছে ইস্যু, এটাও কিন্তু তোমার কাছে ইস্যু। এই কারণেই তোমার হচ্ছে আমরা শক্তির সাথে সময়ের যে একটা রিলেশন, ওখান থেকে ক্ষমতা জিনিসটা আছে। শক্তি আর ক্ষমতা একই না। শক্তি হচ্ছে একটা কাজ করতে পারা, আর ক্ষমতা হচ্ছে ওই কাজটা তাড়াতাড়ি অথবা দ্রুত করতে পারা। তাড়াতাড়ি করতে পারলে ক্ষমতা বেশি, দ্রুত স্লোলি করলে ক্ষমতা কম। ডাব্লিউ ইকুয়াল টু পি হচ্ছে একক সময়ে তুমি কি পরিমাণ কাজ করতেছো সেটা, এটা হচ্ছে ক্ষমতা। আর কর্মদক্ষতা কি? ধরো তুমি কোন একটা ইঞ্জিনে তুমি হিট দিছ বা হিট সাপ্লাই করছো, কিছু পরিমাণ হিট বের হয়ে যাবে আর কিছু পরিমাণ কাজে পরিণত হবে, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা এনার্জি, প্রত্যেকটা মেশিনেই একটা ইনপুট থাকে, আরেকটা কি থাকে, আউটপুট থাকে, আর একটা কি থাকে, লস থাকে। তো কর্মদক্ষতা হচ্ছে তুমি যেই যতটুকু ইনপুট দিচ্ছ সেটার কতটুকু আউটপুটে পরিণত হচ্ছে। প্রত্যেকটা মোটরের কর্মদক্ষতা থাকে, প্রত্যেকটা ইঞ্জিনের কর্মদক্ষতা থাকে। তুমি ফুয়েল দিলেই তো হইলো না, ওই ফুয়েলের কতটুকু যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কিছু পরিমাণ ফুয়েল পুরে বের হয়ে যায় না? যে কোনো কারের পিছনে কি থাকে, কার বা এর পিছনে কি ধোঁয়া ধোঁয়া বের হয়ে যাচ্ছে, ধোঁয়া বেড়ে যাওয়ার মানে কি, তুমি যে ফুয়েলটা দিচ্ছ সেটার পুরোটা কাজে লাগতেছে না, কিছু অংশ কাজে লাগতেছে। তো এখান থেকে কর্মদক্ষতার ব্যবহার, ঠিক আছে? সেখান থেকে কি কিসের কিসের ব্যবহার? কর্মদক্ষতার ব্যবহার। যেমন ধরো হচ্ছে তুমি ইয়ে করলা, যেমন আমি এটাকে কেমনে বলি, যেমন ধরো হচ্ছে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। যেমন এই অঙ্কটা খেয়াল করে দেখো, 1000 ওয়াটের একটি মোটর ব্যবহার করে, তার মানে 1000 ওয়াট, এভাবে বলার মানে হইলো এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে কি ইনপুট, ঠিক আছে? ওকে, খুব ভালো কথা। এটা তুমি পি ইন, মানে হচ্ছে এই মোটরটা, এই মোটরটা এনার্জিটা কোত্থেকে পায়? বিদ্যুতের লাইন থেকেই তো পায়। মানে বিদ্যুতের লাইন থেকে এটা 1000 ওয়াট ক্ষমতা ইউজ করে। 1000 ওয়াট, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড। তার মানে এক সেকেন্ডে, এক সেকেন্ডে কত জুল? এক সেকেন্ডে কত জুল? 1000 জুল সে কাজ করে। এক সেকেন্ডে 1000 জুল কাজ করে। ওকে, এখন ইস্যু হইল পি ইনপুট তুমি জানো 1000 ওয়াট। এখন এই ইনপুট দিয়ে তুমি একটা বস্তুকে উঠাবা, 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উঠাবা, ঠিক আছে? 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উঠাইতে কৃত কাজ কত হবে? 10 এর সাথে 9.8 ইন্টু 10 গুণ ইপি এম জি এইচ, তাহলে কত? 10 ইন্টু 9.8, এবং এটা তুমি কতক্ষণে করতেছো? 15 সেকেন্ড। তাহলে তোমার আউটপুটটা হবে ই আউট, এটাকে টাইম দিয়ে ভাগ। ই আউট এটাকে কি দিয়ে ভাগ? টাইম দিয়ে ভাগ। তাহলে টাইম দিয়ে যদি ভাগ করো কত আসবে বলো তো? 10 ইন্টু 10 ইন্টু, অঙ্কটা এখানে করি আমি। পি ইনটা আমি জানি, আমি অঙ্কটা যেভাবে করছি তুমি সেভাবে করো। 1000 ওয়াট। ই আউট, ই আউটটা হচ্ছে মানে তুমি যে কাজটা করতেছো, বাহ্যিক কাজটা, সেটা হচ্ছে 15, 15 না সরি, 10 ইন্টু 9.8। এবং এই কাজটা, এই যে আউটপুট ওয়ার্কটা তুমি কতক্ষণে করতেছো? 15 সেকেন্ড। তাইলে তখন তুমি আউটপুট পাওয়ারও পেয়ে যাবে। পি আউট হচ্ছে সেটার কথা, যে কোনো কাজকে টাইম দিয়ে ভাগ করলে এটা পাওয়ার হয়ে যায়।
মানে শক্তি ক্ষমতা হয়ে যায় 10 into 9.8 ডিভাইডেড বাই 15। ওকে, ঠিক আছে। কর্মদক্ষতা হবে আউট বাই পি ইন ইন্টু 100%। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 10 into 10 into 9.8 আর 15 আর নিচে হচ্ছে কি 1000 ইন্টু 100%। ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন মোটরটা ভালো, তখন তুমি কর্মদক্ষতা, যেটা কর্মদক্ষতা বেশি সেটা তুমি ইয়ে করবা। আর তোমাকে কর্মদক্ষতা দিয়ে দিছে, তো ধরো তোমাকে এই পুরো কোশ্চেনটা দিয়ে দিছে, তোমাকে এখন জিজ্ঞেস করতে পারে মানে 30 30 বললো যে 30 কেজি ভরের বস্তু 8 মিটার উঁচুতে উঠাতে কত সময় লাগবে, তখন তুমি এখানে কর্মদক্ষতা বের করছো না। মানে আমার কোশ্চেনটা খেয়াল করো, ধরো তোমাকে কোশ্চেন করলো যে এই কোশ্চেনটা তুমি নিজে বোঝার চেষ্টা করবা, বাকি সবগুলো আমি এক্সপ্লেন করে দিছি। বললো 30 কেজি, বললো এই কোশ্চেনটা কর্মদক্ষতা জিজ্ঞেস করা নেই, জিজ্ঞেস করলো 30 কেজি ভরের বস্তু এত হাইটে উঠাইতে কত সময় লাগবে, তখন তুমি কেমনে বের করবা? তোমার কাছে এটা জানা আছে, এটা করলে কি হবে, পি আউট বাই পি ইন ইন্টু কি 100%। মাইন্ডেড তোমার কাছে অলরেডি এটা জানা আছে, মনে করলাম এটা হচ্ছে 60%, ধর অঙ্ক করে আসলো, এখানে 65 ধরলাম 60%। পি আউট মানে কি হবে, এম ইন্টু জি ইন্টু এইচ বাই কি টি ইন্টু ই ইন 100%। তখন তোমাকে ভর দেওয়া আছে, কত হাইটে তুলতে যাচ্ছ সেটা দেওয়া আছে, পি ইন দেওয়া আছে, পি ইন কত, ওই যে 1000 ওয়াট দেওয়া আছে, আর যেহেতু 9.8 এখান থেকে তুমি টি বের করতে পারবা। কোয়েশ্চেন এভাবে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ ক্ষমতা শক্তির একদম বেসিক। আমি থিওরি অত বেশি ইয়ে করি না, বাট যা যা আসতে পারে এটা আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি পরীক্ষায় সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, তাহলে তো এই আলোর প্রতিফলন বাকি থাকলো আর কি। ওকে।